আসসালামু আলাইকুম বন্ধুরা। এই জাহাজে রয়েছে কয়েক হাজার মানুষ যারা খুব শীঘ্রই মরতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, নতুন বছরের উৎসব করতে এই বিশাল শিপে আসা প্রত্যেকটা মানুষ আসলে নিজের অজান্তে আজকে তাদের জীবনের শেষ দিন দেখতে চলেছে। তো চলুন কি হয়েছিল তাদের সাথে সেটাই দেখে আসা যাক। তো গল্পের শুরুতে আমরা সমুদ্রের ঠিক মাঝখানে বিশাল বড় একটা ক্রুজ শিপ দেখতে পাই, যেখানে হাজারেরও বেশি মানুষ সফর করছে। শিপের ভেতরে সবাই অনেক হাসি খুশি ছিল, কারণ আজকে 31 ডিসেম্বরের রাত, অর্থাৎ কাল থেকেই নতুন বছর শুরু হয়ে যাবে। আর সেই নতুন বছরের আনন্দে পুরো শিপ জুড়ে তখন দারুণ পার্টি চলছিল। চারিদিকে মিউজিক বাজছে, কেউ কেউ ড্যান্স করছে, আবার কেউ তো গেম খেলে নতুন বছরের আনন্দ উপভোগ করছে। কিন্তু কেউই তখনও জানতো না যে এই আনন্দ আর মাত্র কিছুক্ষণের জন্যই তাদের মাঝে আছে, কারণ একটু পরেই তাদের সাথে এমন কিছু হতে যাচ্ছিল যা নিয়ে চিন্তা করলেও তাদের গায়ে কাঁটা দিয়ে উঠবে। তো যাই হোক, ঠিক তখনই কন্ট্রোল রুমে উপস্থিত ক্যাপ্টেন ব্র্যাডফোর্ড দেখতে পায় যে শিপের দিকে বিশাল কোনো একটা জিনিস ধেয়ে আসছে। এটা দেখে ক্যাপ্টেন তো একেবারে ঘাবড়ে যায়। সে যখন দূরবীন দিয়ে সামনের দিকে তাকায়, তখন সে স্পষ্ট দেখতে পায় যে সামনে থেকে বিশাল আকৃতির একটা ঢেউ সোজা তাদের শিপের দিকে এগিয়ে আসছে। এই দৃশ্য দেখে ক্যাপ্টেনের চোখে একেবারে ভয় ধরে যায়। সে তাড়াতাড়ি করে শিপটা ঘোরানোর চেষ্টা করে, কিন্তু এত অল্প সময়ে এত বিশাল বড় শিপ ঘোরানো প্রায় অসম্ভব ছিল। অন্যদিকে সেই ধ্বংসাত্মক ঢেউটা তীব্র গতিতে তাদের দিকে ধেয়ে আসছিল। এটা দেখে ক্যাপ্টেন বুঝতে পারে যে খুব জলদি এই ঢেউ তাদের শিপের সঙ্গে ধাক্কা খাবে। তাই ক্যাপ্টেন সাথে সাথে শিপের ইমার্জেন্সি বাটন প্রেস করে সবাইকে আসন্ন বিপদের ব্যাপারে সতর্ক করে দেয়। শিপের মানুষজন যখন জানতে পারে যে একটা বিশাল ঢেউ শিপে আছড়ে পড়বে, তখন সবার মাঝে তীব্র একটা আতঙ্ক ছড়িয়ে পড়ে। সবাই প্রাণ বাঁচাতে এদিকে ওদিকে দৌড়াতে শুরু করে, কিন্তু লুকানোর মতো কোনো জায়গা কারো কাছেই ছিল না। আর ঠিক মুহূর্তের মধ্যেই বিশাল সেই ঢেউটা শিপের সাথে সজোরে ধাক্কা খায়। এই ধাক্কা এতটাই জোরালো ছিল যে বহু মানুষ এক ঝটকাতে মারা যায়, আর এই সম্পূর্ণ শিপটা একেবারে মাঝ সমুদ্রে উল্টে যায়। মানে শিপের উপরের অংশ সোজা নিচে চলে যায়, আর যে ফ্লোরটাতে মানুষজন পার্টি করছিল সেটা উপরে চলে আসে। শিপ উল্টে যাবার সময় জিনিসপত্র সবকিছু আরেক দিকে আছড়ে পড়ে, যার ফলে অনেক মানুষ শূন্যে উড়ে গিয়ে দেয়ালের সঙ্গে ধাক্কা খেয়ে সাথে সাথে মারা যায়। অনেকেই তো পানিতে ডুবে মারা যায়, আবার অনেকেই শিপে হওয়া বিস্ফোরণের কারণে আগুনে পুড়ে মারা যায়। সেই সাথে শিপের কন্ট্রোল রুমে মুহূর্তে পানি ঢুকে যাওয়ায় সেখানে ডিউটিরত সকল অফিসারেরাও মারা যায়। এরপর আমরা শিপের ভেতরের অবস্থা দেখতে পাই, যেখানে সবকিছু এদিকে সেদিকে ছড়িয়ে ছিটিয়ে ছিল। পার্টি হলে আটকে থাকা মানুষজন অনেক বেশি বিপর্যস্ত ছিল, কারণ তারা অনেকে চোখের সামনে তাদের আপনজনদেরকে কয়েক মুহূর্তের মধ্যে হারিয়ে ফেলেছে। কিছুক্ষণ পর শিপের একজন অফিসার হলে এসে সবাইকে বলে, আমাদের কাছে একটা ভালো খবর আছে আর একটা খারাপ খবরও রয়েছে। খারাপ খবরটা হলো, আমাদের শিপে বিশাল এক সুনামির ঢেউ আঘাত করেছে, যার ফলে এই শিপ উল্টে গেছে। এই কারণে এখান থেকে এখন কেউই বের হতে পারবে না, কারণ শিপ থেকে বের হওয়ার সকল রাস্তা নিচে পানিতে ডুবে আছে। আর একটা ভালো খবর হলো, ঢেউ আঘাত করার কয়েক মিনিট আগে আমাদের অফিসারেরা রেস্কিউ টিমকে খবর দিয়ে দিয়েছে। তাই এখন কাউকে চিন্তা করতে হবে না, কারণ রেস্কিউ টিম খুবই জলদি হেলিকপ্টার নিয়ে এখানে পৌঁছে যাবে আর আমাদের অবশ্যই বাঁচিয়ে নেবে। এর মাঝে আমরা শিপের ভেতরে ডিলান নামের একজন লোককে দেখতে পাই। ডিলান আগে ইউএস নেভিতে কাজ করত, তাই সে পরিস্থিতি দেখে বুঝতে পারে যে তারা সবাই সমুদ্রের ঠিক মাঝখানে আটকা পড়ে গেছে, আর রেস্কিউ টিমের এখানে পৌঁছাতে অনেক সময় লেগে যাবে। তাই সে মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেলে যে তাকে এখন নিজেকেই কিছু একটা করতে হবে যদি সে বাঁচতে চায়। এরপর সে সামনের দেয়ালে লাগানো শিপের ম্যাপ দেখে বাইরে বের হওয়ার জন্য একটা রাস্তা খুঁজতে শুরু করে। কিন্তু সে বাইরে যাওয়ার কোনো রাস্তা খুঁজে পায় না, কারণ বের হওয়ার সকল রাস্তা তো ততক্ষণে পানির নিচে তলিয়ে গিয়েছিল। তবে ডিলান এখানে একেবারে সাহস হারায় না। সে এখান থেকে বের হওয়ার জন্য একটা মৃত লোকের কাছে গিয়ে তার পকেট থেকে দরকারি কিছু জিনিস বের করে নেয়। তখনই তার কাছে কনর নামের ছোট্ট একটা ছেলে চলে আসে, যে ছেলেটা তাকে জিজ্ঞাসা করে, আপনি কি করেন? ডিলান তাকে উত্তর দেয় যে আমি এখান থেকে বাইরে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছি। এই কথা শুনে বাচ্চাটা বলে যে আপনি তো এখান থেকে বের হতে পারবেন না, কারণ একটু আগে শিপের অফিসার আমাদের বলেছে যে শিপ উল্টে যাবার কারণে বাইরে যাওয়ার কোনো রাস্তাই বাকি নেই। তখন ডিলান তাকে বলে যে এখান থেকে বের হওয়ার একটা রাস্তা আছে, কিন্তু সেটার জন্য আমাকে উপরে যেতে হবে। ঠিক তখনই ছেলেটার মা ম্যাগি সেখানে চলে আসে, আর বাচ্চাটা তার মাকে বলে দেয় যে ডিলান এখান থেকে বের হওয়ার একটা রাস্তা চেনে। তখন ম্যাগি ডিলানকে জিজ্ঞাসা করে যে তুমি কি সত্যি এখান থেকে বের হওয়ার রাস্তা চেনো?
ডিলান তাকে বলে যে হ্যাঁ। ঠিক তখনই সেখানে রবার্ট র্যামসি নামের একজন লোক আর রিচার্ড নেলসন নামের একজন বয়স্ক ব্যক্তি চলে আসে। তারা দুজনেও জেনে যায় যে ডিলান এখান থেকে বের হওয়ার একটা রাস্তা জানে। তখন রিচার্ড ডিলানকে বলে যে আমি একজন আর্কিটেক্ট, আমি জানি এই জাহাজটা কিভাবে ডিজাইন করা হয়েছে। আমার হিসেব মতে এই জাহাজটা এমনভাবে বানানো হয়নি যে উল্টো হয়ে পানির উপরে এই জাহাজটা ভাসতে পারবে। এই জাহাজটা এখন খুবই ধীরে ধীরে পানির নিচে ডুবে যাচ্ছে। আমরা যদি খুব জলদি এখান থেকে বের না হতে পারি তাহলে আমরা সবাই মারা যাব। এরপর তাদের সঙ্গে উপস্থিত রবার্ট ডিলানকে বলে যে আমিও তোমাদের সাথে যেতে চাই। তখন ডিলান তাকে না করে দেয় আর বলে যে আমি একাই এই কাজটা করতে পারবো। রবার্ট তখন তাকে বলে যে আমাদের সবাইকে মিলে একসঙ্গে বের হওয়ার রাস্তাটা খোঁজা উচিত। আমরা যদি একা একা বের হওয়ার চেষ্টা করি তাহলে আমরা সবাই হয়তো মারা পড়ব। তখন বাকিরাও রবার্টকে সাপোর্ট করে আর ডিলানকে বলে যে উনি তো সঠিক কথাই বলেছে, আমাদের সবাইকে একসঙ্গে মিলে বাইরে বের হওয়ার রাস্তাটা খোঁজা উচিত। তো সবার কথা শুনে ডিলান শেষমেশ রাজি হয়ে যায়। আর এবার রবার্ট শিপের ভ্যালেন্টিন নামের একজন ওয়েটারকে ডেকে জিজ্ঞাসা করে যে এখান থেকে উপরে যাওয়ার শর্টকাট রাস্তা কোনটা। ওয়েটার তখন তাকে বলে যে শিপের অফিসার আমাকে বাইরে যাওয়ার রাস্তা কাউকে বলতে নিষেধ করেছে, কারণ ওই রাস্তাটা ভীষণ বিপজ্জনক। ওই রাস্তা দিয়ে যাওয়ার চেষ্টা করলে তোমাদের প্রাণও চলে যেতে পারে। তখন রবার্ট ভ্যালেন্টিনকে বলে যে তুমি 1 বছরে যা কামাই করো আমি তোমাকে তার দ্বিগুণ টাকা দেব, কিন্তু এর জন্য তোমাকে আমাদের বাইরে যাওয়ার রাস্তাটা দেখাতেই হবে। এই কথায় ভ্যালেন্টিন রাজি হয়ে যায় আর এখন এরা সবাই উপরের দিকে এগোতে শুরু করে। এরা সেই জায়গাটাতে যেতে চাইছিল যেখানে শিপের বড় বড় পাখা বা প্রোপেলারগুলো লাগানো ছিল, কারণ এখান থেকে বের হওয়ার শুধুমাত্র এই একটাই রাস্তা ছিল। এখন এরা যখন উপরে যাচ্ছিল তখন নিচে হলে উপস্থিত সবাই এদেরকে উপরে যেতে দেখে ফেলে। এটা দেখে অফিসার সবাইকে বলে যে এরা আসলে বোকা, তাই উপরে যাচ্ছে, কারণ উপরে তো এদের জন্য মৃত্যু অপেক্ষা করছে। কিন্তু অফিসার নিজে এটা জানতো না যে এই শিপটা এখন ধীরে ধীরে পানিতে ডুবে যাচ্ছে, যার কারণে যে কোনো সময় এই হলের ভেতরেও পানি ভরে যেতে পারে। এখন এখানে অফিসার গার্ডদেরকে বলে যে সকল দরজা বন্ধ করে দাও যাতে করে পানি ভেতরে আসতে না পারে, আর যে কজন উপরে গেছে তারাও যেন ভেতরে আসতে না পারে। অন্যদিকে এরা সামনে এগোচ্ছিল আর তখনই এরা রাস্তার মাঝে কিছু মানুষের ডেড বডিও মেঝেতে পড়ে আছে এমন দেখতে পায়, যা দেখে এরা অনেক বেশি ঘাবড়ে যায়। এখন কিছুটা সামনে যাওয়ার পরে এরা দেখতে পায় যে জিনিসপত্রগুলো এদিকে সেদিকে ছড়িয়ে থাকার কারণে চারিদিকে রাস্তা একেবারেই বন্ধ, আর এদের উপরে যাওয়ার জন্য কোনো রাস্তায় তারা খুঁজে পাচ্ছিল না। এবার এরা সবাই লিফটের দরজা খোলে। লিফটের দরজা খোলার পরে এরা দেখতে পায় যে লিফটটা নষ্ট হয়ে গেছে আর লিফটটা উপরে আটকে আছে। এখন এদেরকে সামনের ওই লিফটের দরজা খুলে সেটার উপরে যেতে হতো, যার জন্য এরা সবাই মিলে একটা লম্বা লোহার বেঞ্চ দিয়ে সামনে লিফট পর্যন্ত একটা রাস্তা তৈরি করে ফেলে, যাতে করে এরা সামনের ফ্লোরের দরজাটা খুলে এখান থেকে বের হতে পারে। এখন এখানে সবার প্রথমে ডিলান সামনে চলে যায় আর সেখানে পৌঁছে দরজাটা খোলার সে অনেক চেষ্টা করে, কিন্তু দরজা খোলার কোনো নামই নিচ্ছিল না। তখনই তার নজর উপরের লিফটের দিকে যায়, যার দরজা অর্ধেকটা খোলা ছিল। আর সেই লিফটে যাবার জন্য ডিলান তার কাছে রিচার্ডকে ডাকে, আর তারপর ডিলান রিচার্ডের কাঁধে চড়ে উপরের লিফট পর্যন্ত পৌঁছে যায়। এরপর সে একে একে সবাইকে উপরের লিফটে উঠিয়ে নেয়, কিন্তু এখন শুধুমাত্র রিচার্ড আর জাহাজের ওয়েটার ভ্যালেন্টিন বাকি ছিল। তখন ভ্যালেন্টিন রিচার্ডকে বলে যে তুমি আগে যাও, আমি সবার শেষে আসব। কিন্তু ভ্যালেন্টিন এটা জানতো না যে তার এই সিদ্ধান্ত তার জীবনের সবথেকে বড় ভুল সিদ্ধান্ত হিসেবে প্রমাণ হতে যাচ্ছে, কারণ তখনই আমরা দেখতে পাই যে উপরে আটকে থাকা লিফটটা নড়তে শুরু করছে। এখন রিচার্ড যখন ভ্যালেন্টিনের কাঁধে দাঁড়িয়ে উপরে লিফটে চড়তে যায় তখনই ভ্যালেন্টিনের পায়ের নিচের বেঞ্চটা পিছলে নিচে পড়ে যায়, যার কারণে এরা দুজনেই ঝুলে পড়ে আর ভ্যালেন্টিন রিচার্ডের পা শক্ত করে ধরে চিৎকার শুরু করে দেয়। এখন এখানকার উপরের লিফটটাও ধীরে ধীরে এদের দুজনের দিকে নামতে শুরু করেছিল, আর এটা দেখে এই দুজন অনেক বেশি ভয় পেয়ে যায়। তো এখন ডিলান এদের দুজনকে জলদি করে উপরে তোলারও চেষ্টা করে, কিন্তু ওজন বেশি হবার কারণে ডিলান এদের দুজনকে কোনোভাবে টেনে তুলতে পারছিল না। তাই ডিলান রিচার্ডকে বলে যে আমি তোমাদের দুজনকে একসঙ্গে উপরে টানতে পারবো না, তাই তোমাকে যেভাবেই হোক ভ্যালেন্টিনকে নিজের থেকে আলাদা করতে হবে, তা না হলে তোমরা দুজনেই মারা যাবে। এই কথা শুনে ভ্যালেন্টিন চিৎকার করে বলে আমাকে প্লিজ ফেলে দিও না, কিন্তু রিচার্ড না চাইতেও ভ্যালেন্টিনকে লাথি মেরে নিচে ফেলে দেয়, কারণ সে যদি এমনটা না করতো তাহলে এরা দুজনেই মারা যেত। তো এরপর এরা রিচার্ডকে উপরের লিফটে টেনে তুলে নেয়, আর রিচার্ড ভেতরে আসতে সেই লিফটটা এত স্পিডে নিচে গিয়ে ধাক্কা খায় যে ওখানে একটা জোরালো বিস্ফোরণ হয় আর চারিদিকে আগুনও ছড়িয়ে পড়ে।
এখন আগুন থেকে নিজেদেরকে বাঁচাতে এরা তাড়াতাড়ি করে লিফটের দরজাটা একেবারে বন্ধ করে দেয়, যার ফলে এদের প্রাণ কোনো রকমে বেঁচে যায়। অন্যদিকে লিফটটা মেঝেতে ধাক্কা খাওয়ার আওয়াজ শুনে শিপের অফিসারদের মনে হয় যে যারা উপরে গিয়েছিল তারা সবাই হয়তো এই বিস্ফোরণে মারা গেছে, কিন্তু সে তো জানতো না যে এখন মৃত্যু আসলে তাদের দিকে এগিয়ে আসছে। এদিকে এরা আবারও সামনে এগোতে শুরু করে, আর কিছুটা সামনে যাবার পরে এরা একটা ড্যান্স ক্লাবে পৌঁছায়। সেখানে রবার্ট তার মেয়ে জেনিফারকে খুঁজে পায়, যে কিনা এখানকার ডান্স ক্লাবে আটকা পড়েছিল, আর সেই সাথে আরও 3 জনকে এরা এখানে জীবিত পায়। আর এখন এদের পুরো 9 জনের একটা টিম তৈরি হয়ে যায়, আর এরা একটা প্ল্যান বানায় যে আমাদের খুবই জলদি শিপের পাখাগুলোর জায়গাতে পৌঁছাতে হবে, কারণ এই শিপটা ধীরে ধীরে ডুবে যাচ্ছে আর শিপে পানি ভর্তি হয়ে যাচ্ছে, তাই বাঁচতে হলে এটা করা ছাড়া কোনো উপায় নেই। তাই এবার এরা ধীরে ধীরে সামনে এগোতে এগোতে যখন সামনের দরজাটা খোলে, তখন এদের চোখ একেবারে কপালে উঠে যায়, কারণ সামনের রাস্তা পুরোপুরিভাবে বন্ধ ছিল, আর নিচে গ্রাউন্ড ফ্লোরে প্রচুর পানি জমে গিয়েছিল। আর এখন অপর পাশে যাওয়ার একটাই রাস্তা ছিল, আর সেটা হলো লিফটের ভাঙা রেলিং, যার উপর দিয়ে তারা একে একে অপর পাশে যেতেও শুরু করে। আর টিমের 5 জন সঙ্গী অন্য পাশে সহি সালামতে পৌঁছেও যায়। তো এখন যখন রবার্ট সেই ছোট্ট ছেলে কনরকে বলে যে বাবা তুমি চলে আসো, এবার তোমার পালা, কিন্তু তখন একটা মাতাল লোক এসে বলে না আগে আমি যাব, কি জানি তোমরা হয়তো আমাকে এখানে একা ফেলেই চলে যাবে। তো এবার এরা সেই মাতাল লোকটাকে আর কিছু বলে না, আর সেই লোকটা লোহার রেলিং ধরে সামনে এগোতে শুরু করে, কিন্তু সে মাঝ রাস্তাতে পৌঁছাতেই তার হাত থেকে মদের বোতলটা নিচে পড়ে যায়, যার কারণে সে রেলিংয়ের ঠিক মাঝখানে দাঁড়িয়ে পড়ে। আর তখনই উপর থেকে শিপের ইঞ্জিন তার গায়ের উপরে এসে পড়ে, যার কারণে সেই রেলিংয়ের রাস্তাটা একেবারে ভেঙে যায়, আর সে মাতাল লোকটা ইঞ্জিনের নিচে চাপা পড়ে যায়। ইঞ্জিনটা যেখান থেকে নিচে পড়েছিল সেখান থেকে প্রচুর পরিমাণে তেল নিচে পানিতে পড়তে শুরু করে, আর তখনই পানিতে কিছু আগুনের ফুলকি লাগার কারণে নিচে আগুনের ফোয়ারা উঠে যায়, আর এরা কোনো রকমে পেছনে ছুটে গিয়ে আগুন থেকে নিজেদের বাঁচিয়ে নেয়। কিন্তু এখন এরা আরও অনেক বেশি চিন্তায় পড়ে যায়, কারণ ইঞ্জিন পড়ে যাওয়ার কারণে রেলিংয়ের রাস্তা একেবারে ভেঙে গিয়েছিল, আর নিচেও পানিতে আগুন ধরে গিয়েছে, তাই এখন এদের অপর পাশে যাওয়ার আর কোনো রাস্তাই ছিল না। কিন্তু তারা যদি কোনো রাস্তা খুঁজে না পায় আর খুব জলদি অপর পাশে না যায়, তাহলে শিপে পানি ভরে যাওয়ার কারণে এরা এখানেই পানিতে ডুবে মারা যাবে। এখন কারোরই মাথায় আসছিল না যে তাদের এখন ঠিক কী করা উচিত, আর তখনই ডিলানের মাথায় একটা আইডিয়া চলে আসে। সে একটা লম্বা পাইপকে লোহার একটা রডের সঙ্গে বেঁধে নিচের পানিতে লাফিয়ে পড়ে, আর পানিতে লাফ দেবার পরে আগুন তাকে একেবারে ছুঁতেও পারে না, কারণ সে আগে থেকেই জানতো যে আগুন শুধুমাত্র পানির উপরে আছে, তাই সে সহজেই পানির নিচ দিয়ে সাঁতার কেটে অন্য পাশে পৌঁছে যায়। এরপর সে পাইপটাকে আরেকটা লোহার রডের সঙ্গে বেঁধে দেয়, আর এভাবে ডিলান বাকি সবার জন্য এপাশে আসার জন্য একটা রাস্তা বানিয়ে ফেলে। তারপর রবার্ট তার কাঁধে বাচ্চাটাকে বসিয়ে পাইপ বেয়ে ঝুলে ঝুলে অন্য পাশে চলে যায়, আর এখন এরা সবাই আবারও সামনের দিকে এগোতে শুরু করে। অন্যদিকে আমরা হলের ভেতরে উপস্থিত লোকগুলোকে দেখতে পাই, যেখানে শিপে প্রচুর পানি ভরতে থাকায় যে কাচের জানালাগুলো এতক্ষণ ধরে পানি আটকে রেখেছিল, সেই কাচগুলোর উপর এখন পানির চাপ বেশি পড়ার কারণে কাচগুলোতে ফাটল ধরতে শুরু করে। এটা দেখে হলে থাকা সবাই অনেক বেশি ভয় পেয়ে যায়, আর ফাইনালি এতক্ষণ পরে অফিসার নিজের ভুলটা বুঝতে পারে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল, আর তখনই জানালার সকল কাচ ভেঙে পানি হলের ভেতরে ঢুকতে শুরু করে, যার ফলে সবাই পানিতে ডুবে খুবই নির্মমভাবে মারা যায়। হলের ভেতরে থাকা মানুষের প্রাণ বাঁচানোর জন্য চিৎকার উপরে থাকা এই 8 জন শুনতে পায়। তারা বুঝতে পারে যে হলের সবাই খুব বাজেভাবে মারা গেছে, আর তারা মনে মনে ভাবতে থাকে যে তাদের ওখান থেকে বের হওয়ার সিদ্ধান্তটা আসলে একেবারেই সঠিক ছিল, কারণ তারা যদি অফিসারের কথা মেনে বাকিদের সাথে হলের ভেতরে থাকতো তাহলে এতক্ষণে তারাও লাশ হয়ে যেত। কিন্তু এখন এদের কাছে বেশি ভাবার সময় ছিল না, কারণ এখন এরা যেখানে ছিল সেখানেও পানি ভরতে শুরু করেছে, তাই এরা তাড়াতাড়ি করে পাখাগুলোর জায়গা পর্যন্ত পৌঁছানোর রাস্তা খুঁজতে শুরু করে। আর তারপর এরা যখন সামনের দরজাটা খোলার চেষ্টা করে, তখন দরজাটা একটু খুলতেই প্রচণ্ড প্রেসারে পানি একেবারে ভেতরে ঢুকতে শুরু করে। এর মানে হলো দরজার বাইরে প্রচুর পানি জমে আছে, আর এরা এই রাস্তা দিয়ে বাইরে যেতে পারবে না।
এটা দেখে সবাই প্রচণ্ড চিন্তায় পড়ে যায়, কারণ এখন এদের কাছে এখান থেকে বের হওয়ার আর কোনো রাস্তাই ছিল না। তখনই রবার্ট ভেন্টিলেশনের একটা ছোট্ট রাস্তা দেখতে পায়। এখন অন্য কোনো রাস্তা না পেয়ে এরা ভেন্টিলেশনের ওই ছোট্ট রাস্তার ভেতরে ঢুকে পড়ে। আর কিছুটা সামনে এগিয়ে যাওয়ার পরে এরা উপরের দিকে আলোর আভা দেখতে পায়, যা দেখে সবাই অনেক খুশি হয়ে যায়, কারণ সেখান দিয়ে হয়তো বের হওয়া সম্ভব ছিল। কিন্তু সবথেকে খারাপ ব্যাপার হলো এবার নিচে থেকে ভেন্টিলেশনের রাস্তায় খুবই দ্রুত পানি ভরতে শুরু করেছিল। আর ভেন্টিলেশনের ওই ছোট্ট রাস্তায় ডিলান আবার সবার পেছনে ছিল। তাই ডিলান রবার্টকে বলে যে তাড়াতাড়ি করে উপরে আলোর জায়গা পর্যন্ত পৌঁছাও, কারণ নিচ থেকে পানি খুবই দ্রুত আমাদের দিকে আসছে। এরপর কোনো রকমের রবার্ট উপরে আলোর জায়গাতে পৌঁছে যায়, কিন্তু সেখানে পৌঁছানোর পরে সে দেখতে পায় যে সেখানে একটা লোহার জালি লাগানো রয়েছে, যেটা রবার্ট খোলার অনেক চেষ্টা করে, কিন্তু সে বেচারা খুলতেই পারে না, কারণ জালিটার নাট বোল্ট দিয়ে একেবারে ফিট করে শক্তভাবে লাগানো ছিল। সেই সাথে ওই জালির ছিদ্রগুলো অনেক ছোট হওয়াতে রবার্টের হাত নাট বোল্ট পর্যন্ত কোনোভাবে পৌঁছাচ্ছিল না। তাই রবার্ট ম্যাগিকে বলে যে তুমি তোমার ছেলেকে আমার কাছে দাও। এরপর রবার্ট কনরকে বলে যে বাবা তুমি উপরে আসো, তোমার হাত ছোট আছে, হয়তো তোমার হাত ওই জালির নাট বোল্ট পর্যন্ত পৌঁছাতে পারবে। এরপর ছোট ছেলেটা উপরে আসে আর ওই জালির ছিদ্রের মধ্যে দিয়ে হাত গলিয়ে নাট বোল্ট খোলার অনেক চেষ্টা করে, কিন্তু সে বেচারাও কোনোভাবে ওগুলো খুলতে পারে না, কারণ ওই বোল্টটা খোলার জন্য কোনো লোহার টুকরোর দরকার ছিল। আর তখনই রবার্ট সবাইকে বলে যে কারো কাছে কি কোনো তীক্ষ্ণ জিনিস আছে যা দিয়ে নাট বোল্ট খোলা যাবে। তখন এদের সঙ্গে থাকা এলিনা নামের মেয়েটা তার গলা থেকে ক্রসের লকেটটা খুলে রবার্টকে দিয়ে দেয় আর বলে যে এই ক্রসের চিহ্নটা দিয়ে ট্রাই করতে পারো, হয়তো এটা দিয়ে নাট বোল্ট খুলে যাবে। তো এবার ছেলেটা হাত গলিয়ে নাট বোল্ট খুলতে শুরু করে আর বোল্টটা ধীরে ধীরে খুলতেও থাকে, কিন্তু ততক্ষণে নিচের পানি এদের কাছে পৌঁছে যায়। আর যেহেতু ডিলান সবার নিচে ছিল, তাই পানি ভরার কারণে তার মাথা ছাড়া পুরো বডি ইতিমধ্যে পানিতে ডুবে যায়। আর এখন তো তার মাথাও ডুবতে শুরু করেছিল, তাই সবাই বাচ্চাটাকে তাড়াতাড়ি করে বোল্ট খুলতে বলে। আর ডিলান যখন প্রায় পুরোপুরি পানিতে ডুবে যাওয়া অবস্থায় ছিল, তখনই ছেলেটা জালির দুই পাশের নাট বোল্ট খুলে ফেলে। আর এরপর এরা একে একে তাড়াতাড়ি করে বাইরে বেরিয়ে আসে। আর এখন এরা জাহাজের পাখাগুলোর জায়গা থেকে অল্প কিছুটা দূরে ছিল, এদের শুধুমাত্র 2টো ফ্লোর উপরে যেতে হবে। এখন এরা উপরের ফ্লোরে যাবার জন্য যখন সামনের দরজাটা খোলার চেষ্টা করে, তখনই দেখতে পায় যে দরজাটা ওপাশ থেকে বন্ধ করে দেয়া। তাই অন্য কোনো রাস্তা না পেয়ে এরা উপরে থাকা একটা পানির ট্যাঙ্কের ঢাকনা খুলে ফেলে। এরপর সে ট্যাঙ্কের ভেতরে ঢোকার পরে এরা বুঝতে পারে যে এটা শিপের স্ট্যাবিলাইজার ট্যাঙ্ক, যা পুরোপুরিভাবে বন্ধ। আর এরা এখন এখানে আটকে পড়ে গেছে, কারণ এখান থেকে বের হবার কোনো রাস্তাই ছিল না। আর শুধুমাত্র একটাই রাস্তা ছিল, যেটাও খুব শক্তভাবে বন্ধ করা আছে। সেই সাথে এরা এখন নিচেও ফিরে যেতে পারবে না, কারণ নিচের দিকে পুরো শিপ পানিতে ডুবে ভরে গেছে। এখন এখানে ডিলান বুঝতে পারে যে এটা একটা স্ট্যাবিলাইজার ট্যাঙ্ক, তাই সে সবাইকে বুঝিয়ে বলে যে এই ট্যাঙ্কটা আসলে আমাদের শিপকে ব্যালেন্সে রাখার জন্য বানানো হয়েছে। যখন এই ট্যাঙ্ক পুরোপুরি পানিতে ভরে যায়, তখন এই সামনের ছোট রাস্তাটা খুলে যায় আর অতিরিক্ত পানিটা বাইরে অন্য ট্যাঙ্কে ফেলে দেয়। এখন আমাদের কাছে শুধু একটাই রাস্তা আছে, সেটা হলো আমরা যদি এখান থেকে বেঁচে ফিরতে চাই, তাহলে আমাদের এই ট্যাঙ্কে পানি ভরতে হবে। এই কথা শুনে রবার্টের মেয়ে জেনিফার খুবই ঘাবড়ে যায় আর বলে যে যদি পানি ভরার পরেও দরজা না খোলে আর এর মাঝে আমাদের দম বন্ধ হয়ে যায়, তাহলে কি হবে? তখন ডিলান উত্তর দেয় যে জানি না, তবে এটা ছাড়া আমাদের কাছে আর কোনো রাস্তা নেই। তো এখন এরা সবাই প্রচণ্ড টেনশন নিয়ে এটাই ভাবছিল যে ট্যাঙ্কের ভেতরে তারা পানি ভরবে নাকি ভরবে না। আর তখনই রবার্ট দেখতে পায় যে নিচ থেকে প্রচণ্ড স্পিডে পানি ভরে তাদের দিকে এগিয়ে আসছে। এটা দেখে এরা সিদ্ধান্ত নিয়ে ফেলে যে আমরা যদি এভাবেই সময় নষ্ট করি, তাহলে নিচ থেকে পানি ভরার কারণে আমরা এমনিতেও মারা যাব। তাই সামনের ভাল্বটা খুলে দিয়ে এই ট্যাঙ্কে তারা পানি ভরার সিদ্ধান্ত নেয়। এরপর ডিলান আর রবার্ট মিলে সামনের বড় ভাল্বটা খুলে ফেলে, যার কারণে ট্যাঙ্কে পানি ভরতে শুরু করে। আর দেখতে দেখতেই পুরো ট্যাঙ্ক একেবারে পানিতে ভরে যায়, কিন্তু তবুও সামনের দরজাটা কোনোভাবেই খোলে না। আর এটা দেখে সবাই অনেক বেশি হতাশ হয়ে পড়ে আর বুঝতে পারে যে এখন তাদের মৃত্যু একেবারে নিশ্চিত। কিন্তু তখনই ট্যাঙ্কে পানির প্রেসার বেশি হওয়ার কারণে সামনের দরজাটা খুলে যায় আর এক ঝটকাতেই এরা সবাই অন্য ট্যাঙ্কে পৌঁছে যায়। কিন্তু বিপদ এখনও শেষ হয়নি, কারণ সেখানে আগে থেকেই পানি ভর্তি ছিল।
এখন এদেরকে উপরের ফ্লোরে যাওয়ার জন্য পানির মাঝে সাঁতার কেটে যেতে হবে। এরপর সবাই বড় করে একটা শ্বাস নেয় আর অন্যদিকে সাঁতার কাটতে শুরু করে। কিন্তু এখানে সবার শেষে এলিনা ছিল। সে যখন সামনে এগোচ্ছিল তখনই তার জামা একটা তারের সাথে আটকে যায়, যার ফলে সে ওখানেই খুব বাজেভাবে ফেসে যায়। আর যখন এলিনা নিজেকে ওই তারগুলো থেকে ছাড়ানোর জন্য জোর লাগায় তখনই তার মাথা সামনের একটা ধারালো লোহার সঙ্গে ধাক্কা খায়, যার কারণে তার প্রচুর রক্ত বেরোতে শুরু করে। ঠিক সেই মুহূর্তে রিচার্ড এলিনাকে দেখে ফেলে আর সে তাকে কোনো রকমে উপরের দিকে নিয়ে আসতে থাকে, কিন্তু ততক্ষণে আবার তার শ্বাস চিরতরে বন্ধ হয়ে গেছে। আর এরা সবাই এলিনার এমন মর্মান্তিক মৃত্যুতে অনেক বেশি ভেঙে পড়ে। আর এখন এলিনার মৃত্যুর পরে এদের 7 জনের টিম এখন বেঁচে ছিল। এরপর এরা আবারও সামনে এগোতে শুরু করে আর এরা এমন একটা জায়গাতে পৌঁছায় যেখানে প্রচুর জিনিসপত্র এদিকে সেদিকে ছড়িয়ে ছিটিয়ে ছিল। তখনই তারা জিনিসপত্রের পেছনে থেকে কারো আওয়াজ শুনতে পায়, যা শুনে এরা বুঝতে পারে যে হয়তো আমাদের জন্য সাহায্য চলে এসেছে। তাই এরাও জোরে জোরে চিৎকার শুরু করে দেয় আর সামনের জিনিসপত্র সরিয়ে রাস্তা পরিষ্কার করে ফেলে। কিন্তু জিনিসপত্র সরানোর পরে এরা দেখতে পায় যে এই আওয়াজটা আসলে একটা টেলিফোনের ছিল। এটা দেখে এরা অনেক বেশি উদাস হয়ে পড়ে। এখন এখানে ডিলান যখন ম্যাপে জাহাজের স্ট্রাকচারটা দেখতে থাকে তখন সে বুঝতে পারে যে আমরা আসলে পাখাওয়ালা জায়গাটার একেবারে কাছাকাছি আছি। তাই এরা দৌড়ে সেই পাখাগুলোর জায়গাতে চলে আসে, কিন্তু এখানে এসে এরা দেখতে পায় যে পাখাগুলোর জায়গাতে আসলে প্রচুর পানি জমে গেছে। এটা দেখে এরা তো পুরোপুরিভাবে ভেঙে পড়ে, কারণ এদের যেখান থেকে বের হতে হবে সেই জায়গাটা এখন পুরোপুরি পানিতে ভর্তি আছে। আর এদের গত কয়েক ঘন্টার সকল পরিশ্রম তারা নিজের চোখের সামনে বৃথা হয়ে যেতে দেখতে পাচ্ছিল। এখন সবাই নিজেদের চোখের সামনে নিজের মৃত্যুকে দেখতে পাচ্ছিল আর ডিলান সব থেকে বেশি উদাস হয়ে যায়, কারণ ডিলানের কথায় যে মানুষগুলো তার সঙ্গে এখানে পর্যন্ত এসেছিল তাদের কাউকেই ডিলান বাঁচাতে পারছে না এখন আর। তখন এখানে রবার্ট ডিলানের কাছে আসে আর ডিলানকে বলে, উদাস হয়ো না, আমরা সবাই তোমার কাছে কৃতজ্ঞ, কারণ তুমি আমাদের সকলের প্রাণ বাঁচানোর জন্য অন্তত অনেক চেষ্টা তো করেছো, কিন্তু হয়তো আমাদের ভাগ্যে এটাই লেখা আছে যে এই শিপেই আমাদের মৃত্যু হবে। আর তখনই আমরা দেখতে পাই যে শিপের নিচের অংশে একটা জোরালো ব্লাস্ট হয়, যার কারণে পুরো শিপটাই কেঁপে ওঠে আর শিপের পাখাগুলোর যে অংশটা পানিতে ডুবেছিল সেটা পানির বাইরে বেরিয়ে আসে আর সেখানে জমে থাকা পানিটা অন্যদিকে চলে যায়। এখন এদের জন্য রাস্তা একেবারে পরিষ্কার ছিল আর এরা তাড়াতাড়ি করে সেই পাখাগুলোর জায়গাতে পৌঁছে যায়। আর সেখানে রিচার্ড যখনই পাখাগুলোর জায়গার দরজাটা খোলে তখন সেখানে বাতাসের প্রেসার অনেক বেশি থাকার কারণে দরজাটা তীব্র গতিতে এসে রিচার্ডের মুখে আঘাত করে, যার ফলে রিচার্ড একেবারে ছিটকে গিয়ে পড়ে আর সাথে সাথে মারা যায়। এখন রবার্ট যখন সেই দরজার রাস্তা দিয়ে লাইটস অন করে সামনের পাখাগুলো দেখতে থাকে তখন সে বুঝতে পারে যে শিপের সব কয়টা পাখা আসলে সোজা ঘোরার বদলে উল্টো দিকে ঘুরছে, মানে বাইরের সকল বাতাস ভিতর দিকে আসছিল। আর এমন অবস্থায় এরা যদি পাখার কাছেও যায় তাহলে পাখার তীব্র বাতাস এখন পাখার এত কাছাকাছি এসে এরা যে কোনো উপায়ে পাখাগুলোকে বন্ধ করতে চাচ্ছিল যাতে করে এরা বাইরে বের হতে পারে। তাই এরা যখন ম্যাপে দেখে তখন বুঝতে পারে যে এই পাখাগুলোকে আসলে কন্ট্রোল রুম থেকে বন্ধ করা সম্ভব, কিন্তু কন্ট্রোল রুম এখান থেকে বেশ নিচে আর প্রায় 150 ফুট দূরে ছিল। এর মানে হলো সেখানে পানিতে ডুবে ডুবে যাওয়া মানে নিজের মৃত্যুকে ডেকে আনা, কারণ এতক্ষণ ধরে কোনো মানুষ নিজের শ্বাস আটকে রাখতেই পারবে না। কিন্তু রবার্ট সবাইকে বলে যে আমাকে ওখানে যেতেই হবে, আমি যদি ওখানে না যাই তাহলে আমরা সবাই মারা যাব। তখন জেনিফারের বয়ফ্রেন্ড ক্রিশ্চিয়ান বলে যে আপনি ওখানে যাবেন না, আমাকে যেতে দিন, কারণ আমি ইয়ং আছি আর আমি ওখানে গিয়ে পাখাগুলো বন্ধ করে আবারও ফিরে আসবো, কথা দিচ্ছি। এই সব দেখে জেনিফার কাঁদতে শুরু করে, কারণ সে জানতো যে পানির ভেতরে আসলে এত দূরে যাওয়ার পরে কেউ আর কখনোই জ্যান্ত ফিরে আসতে পারবে না। জেনিফার কোনোভাবেই তার বয়ফ্রেন্ড আর তার বাবাকে হারাতে চাচ্ছিল না। এখন জেনিফার যখন কান্না করছিল তখনই ক্রিশ্চিয়ান এসে তাকে সামলায় আর বলে যে চিন্তা করো না, আমার কিচ্ছু হবে না, আমি খুবই জলদি ফিরে আসবো। আর এখন যখনই পানিতে নামার জন্য ক্রিশ্চিয়ান পেছনে ঘোরে তখনই সে দেখতে পারে যে রবার্ট আগে থেকে চুপচাপ পানির ভেতরে চলে গেছে। এটা দেখে জেনিফার জোরে জোরে কান্না শুরু করে দেয়, কারণ সে তার বাবাকেও এমন বিপদে কোনোভাবেই দেখতে চাচ্ছিল না। অন্যদিকে আমরা রবার্টকে দেখতে পাই যে কিনা পানিতে সাঁতার কাটতে কাটতে কন্ট্রোল রুমের দিকে এগিয়ে যাচ্ছিল, আর ওদিকে ম্যাগির ছেলে কর্নর হঠাৎ করে কোথায় যেন গায়েব হয়ে যায়। তাই ম্যাগি পানিতে ঝাঁপ দিয়ে তার ছেলেকে খুঁজতে শুরু করে, আর তখনই সে তার ছেলেকে দেখতে পায় যে কিনা একটা লোহার জালির পেছনে আটকে পড়েছিল। এখানে সামনে জালি থাকার কারণে ম্যাগি তার ছেলেকে কোনোভাবে বাঁচাতে পারে না, আর
আর সে বেচারি পানির উপরে এসে জোরে জোরে কান্না শুরু করে দেয়। তখনই সেখানে ডিলান চলে আসে, আর ডিলান তাড়াতাড়ি করে সেই জালের দরজাটা খুলে কোনো রকমে কর্নরকে বাঁচিয়ে নেয়, যার পর এরা তিনজন আবারও উপরে চলে আসে। অন্যদিকে রবার্ট কন্ট্রোল রুম পর্যন্ত পৌঁছে যায়, আর সেখানে সে দেখতে পায় যে পাখা বন্ধ করার বাটনটা ভেঙে গেছে। এটা দেখে রবার্ট পুরোপুরিভাবে হতাশ হয়ে পড়ে, কারণ এখন সে আর ওই পাখাগুলোকে বন্ধ করতে পারবে না। এদিকে অনেকক্ষণ পানির নিচে থাকার কারণে রবার্টের দম বন্ধ হয়ে আসতে থাকে, যার কারণে রবার্ট ছটফট করতে করতে সেখানেই মারা যেতে থাকে। তখনই তার চোখে সেই বাটনটা পড়ে যায়, যা দিয়ে পাখাগুলোকে উল্টা ঘোরানো বা রিভার্স করা যায়। রবার্ট মারা যাওয়ার ঠিক আগ মুহূর্তে সেই বাটনটা প্রেস করে দেয়, যাতে করে শিপের পাখাগুলো উল্টে ঘুরতে শুরু করে, আর উপরে থাকা তার মেয়ের বয়ফ্রেন্ড এবং তার সঙ্গীরা বাঁচতে পারে। কিন্তু বেচারা রবার্ট সেখানেই পানির নিচে তলিয়ে মারা যায়। আর এভাবে রবার্ট তার সঙ্গীদের বাঁচানোর জন্য নিজের জীবনটাও স্যাক্রিফাইস করে দিল। অন্যদিকে এরা বাতাসের পরিবর্তন অনুভব করতে শুরু করে, আর এরা যখন পাখাগুলোর দিকে তাকায় তখন দেখতে পায় যে পাখাগুলো এখনও ঘুরছে। এরা ভাবে যে রবার্ট এখনও পাখাগুলো বন্ধ কেন করেনি, কিন্তু তখনই এরা বুঝতে পারে যে পাখাগুলো আসলে ভেতরের দিকে বাতাস টানার বদলে এখন বাইরের দিকে বাতাস ছুঁড়ে মারছে। এটা দেখে সবাই বুঝতে পারে যে রবার্ট মারা যাওয়ার আগে পাখাগুলোকে রিভার্স করে দিয়েছে, কিন্তু এখনও পর্যন্ত এরা রবার্টের পাখাগুলোকে রিভার্স করার আসল কারণটা বুঝতে পারে না। এরা চিন্তায় পড়ে যায় যে আমরা যদি পাখাগুলোর কাছে যাই তাহলে তো এই পাখাগুলো আমাদের টুকরো টুকরো করে ফেলবে। পাখাগুলো বন্ধ না করে রবার্ট কেন রিভার্স করে দিল সেটা তারা বুঝতেই পারছিল না। আর তখনই ডিলানের মাথায় একটা আইডিয়া আসে, আর সে রবার্টের পাখাগুলোকে রিভার্স করার রহস্যটা বুঝে যায়। এরপর ডিলান ক্রিশ্চিয়ানকে বলে যে আমরা যদি পাখাগুলোর দিকে বড় কোনো জিনিস ছুঁড়ে মারি তাহলে আমরা পাখাগুলোকে বন্ধ করতে পারবো। ক্রিশ্চিয়ানের ডিলানের এই আইডিয়াটা খুবই পছন্দ হয়, আর সে ডিলানকে বড় একটা গ্যাসের সিলিন্ডার ধরিয়ে দেয়। এরপর ডিলান সেই সিলিন্ডার সোজা পাখার দিকে ছুঁড়ে মারে, আর যখনই সিলিন্ডারটা পাখার সঙ্গে ধাক্কা খায় তখন সেখানে একটা জোরালো ব্লাস্ট হয়, যার ফলে চারিদিকে আগুন ছড়িয়ে পড়ে। আর আগুন নেভার পরে এরা দেখতে পায় যে হ্যাঁ, পাখাটা থেমে গেছে। এটা দেখে এরা সবাই অনেক খুশি হয়ে যায়, আর সবাই মিলে শিপের কিনারার দিকে এগোতে শুরু করে। কিন্তু এখানে জেনিফার তার বাবার জন্য অপেক্ষা করেই যাচ্ছিল। সে বিশ্বাসই করতে পারছিল না যে তার বাবা মারা গেছে। তার আশা ছিল যে তার বাবা অবশ্যই ফিরে আসবে, কিন্তু সে তো আর জানতো না যে তার বাবা কখনোই ফিরবে না। তখন সেখানে ক্রিশ্চিয়ান আসে আর জেনিফারকে বলে যে দেখো, তোমার বাবা মারা গেছে, এই ব্যাপারটা মেনে নাও। তাই তুমি তোমার বাবার জন্য খামোখায় আর অপেক্ষা করো না, এখন আমাদেরকে এখান থেকে যেতে হবে, তা না হলে তুমিও মারা যাবে। জেনিফার তার বয়ফ্রেন্ডের কথা অনেক কষ্টে মেনে নেয়। এরপর এরা সবাই শিপের পাখার ওই কিনারাতে এসে একে একে নিচে পানিতে লাফ দেয়, আর তাড়াতাড়ি করে একটা ছোট্ট লাইফ বোটে উঠে পড়ে। এখন যখন সবাই বোটে বসে পড়ে তখন সেই বিশাল শিপটা এদের দিকেই হেলে পড়তে থাকে। এটা দেখে সবাই অনেক বেশি ভয় পেয়ে যায়, আর দ্রুত স্পিডে বৈঠা চালিয়ে নিজেদের নৌকাটাকে সামনের দিকে ধাবিত করতে থাকে। আর কিছুক্ষণ পর ওই শিপটা থেকে তারা বেশ দূরে চলে আসে, আর সেই বিশাল শিপটা ফাইনালি পানিতে ডুবে যায়। তখন চারপাশে হেলিকপ্টারের আওয়াজ আমরা শুনতে পাই, যার আওয়াজ শুনে এরা সবাই অনেক জোরে জোরে চিৎকার করতে থাকে। কিন্তু রাতের অন্ধকার থাকার কারণে সেই হেলিকপ্টার এদেরকে দেখতেই পারে না। তখন এখানে ডিলান একটা ফ্লেয়ার গান দিয়ে শ্যুট করে, যার আলোতে হেলিকপ্টারের লোকেরা এদেরকে দেখে ফেলে, আর হেলিকপ্টার এসে ফাইনালি এদের সবাইকে বাঁচিয়ে নেয়। আর এই মারাত্মক ঘটনার সাথে সাথে গল্পটা এখানে শেষ হয়ে যায়। তো কেমন লাগলো গল্পটা কমেন্টে জানাতে ভুলবেন না। আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।